এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই 25 লক্ষাধিক বিবেচনাধীন নামের নিষ্পত্তি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির 111 জন প্রার্থীর নাম ঘোষণা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। বামেদের 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স, কাতার, জর্ডান, ওমান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ভারতীয় ক্রীড়ার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার ভারতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ। নমস্কার, সুপ্রভাত। আসছি বিস্তারিত সংবাদে। প্রথমেই চোখ রাখছি বিধানসভা নির্বাচন সংক্রান্ত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 25 লক্ষাধিক বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, গতকাল পর্যন্ত 25,34,000 বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাজ্যের 7,000-এর বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি। আজকের মধ্যে যদি সব বুথ থেকে নাম চলে আসে তবে আজই অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল সহ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের অন্যান্য আধিকারিকের বৈঠক হয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নিরাপত্তা এবং শৃঙ্খলাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন। সেজন্য পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, সব ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে, যাতে ভোটারেরা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যে মোট লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রয়েছে 52,814। তার মধ্যে জমা এবং বাজেয়াপ্ত করা হয়েছে 20,629। রাজ্যের ভিতরে নাকা চেকিং রয়েছে 571টি। প্রয়োজন অনুযায়ী আরও সংখ্যা বাড়ানো হবে। প্রত্যন্ত এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। যারা অশান্তি করছেন তাদের তালিকা কেন্দ্রীয় কমিটিকে দেওয়া হয়েছে। কোনো ধরনের ভয় দেখানো অথবা হুমকি দেওয়া হলে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে জানাতে বলা হয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্পেশাল পুলিশ অবজারভার এন.কে. মিশ্রা, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধনাথ গুপ্তা, এডিজি আইন শৃঙ্খলা অজয় রানারে, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে বদলির সংখ্যা। 6 জন আইপিএস অফিসারের পর এবার 6 জন জেলা শাসককে ভিন রাজ্যের পর্যবেক্ষক করল নির্বাচন কমিশন। এই 6 জন জেলা শাসক হলেন আয়েশা রানী, পিয়ুল গানাথন, প্রীতি গোয়েল, অরবিন্দ মিনা, শামা পারভিন এবং সৈয়দ এন। নির্বাচনের কাজে যাতে এই সমস্ত আইএএস অফিসারেরা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারেন, সেই কারণেই তাদের ভিন রাজ্যের পর্যবেক্ষক করে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এবার এক ঝাঁক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে সরালো নির্বাচন কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে নতুন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উত্তর কলকাতার পুর কমিশনার তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিককে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগ করার নির্দেশ দিয়েছে কমিশন। 5 ডিআইজিকে বদল করার পর নির্বাচন কমিশন রাজ্যের 15 জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু এবং কেরালামে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দিয়েছিল। গতকাল সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়। এই 5 আইপিএস অফিসার হলেন মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, আকাশ মাঘারিয়া, আমন দেব এবং প্রবীণ ত্রিপাঠী। আপাতত তারা স্বপদেই বহাল থাকছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। গতকাল 111 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এই নিয়ে 2 দফায় মোট 255 জন প্রার্থীর তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।
কোচবিহারের মাথাভাঙা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক। ব্যারাকপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তব বাগচিকে। নোয়াপাড়া আসনের প্রার্থী অর্জুন সিং। এছাড়াও কামারহাটি থেকে অরূপ চৌধুরী, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, এন্টেলি থেকে প্রিয়াঙ্কা টেব্রেওয়াল এবং মানিকতলা থেকে তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী রাজারহাট গোপালপুর আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তেওয়ারিকে। কাশীপুর বেলগাছি আসনে রিতেশ তেওয়ারি, যাদবপুর আসনে শবরী মুখোপাধ্যায়, টালিগঞ্জ আসনে পাপিয়া অধিকারী, বেহালা পশ্চিম থেকে প্রার্থী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। পশ্চিম মেদিনীপুর জেলার এগরা আসনের প্রার্থী দিব্যেন্দু অধিকারী এবং পুরুলিয়ার জয়পুরে বিজেপি সমর্থিত প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ মাহাতো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরাও। প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী করা হয়েছিল বামফ্রন্ট। গতকাল সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এই দফায় ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ভবানীপুরে প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর শ্রীজীব বিশ্বাসকে। নন্দীগ্রামের প্রার্থী সিপিআই এর শান্তিগিরি। টালিগঞ্জে লড়বেন সিপিআইএম এর পার্থ প্রতিম বিশ্বাস। রানীনগরে সিপিআইএম এর প্রার্থী জামাল হোসেন। বালিগঞ্জে সিপিআইএম এর আরফিন বেগম প্রার্থী হয়েছেন। কালচিনিতে আরএসপি প্রার্থী পাসাং শেরপা। করণদিঘিতে সিপিআইএম এর মোহাম্মদ সাহাবুদ্দিন প্রার্থী হয়েছেন। হবিবপুরে সিপিআইএম এর বাসুদেব বর্মন। কৃষ্ণনগর উত্তরে সিপিআইএম এর অদ্বৈত বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণগঞ্জে অর্চনা বিশ্বাস সিপিআইএম প্রার্থী হয়েছেন। জয়নগরে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন অপূর্ব প্রামাণিক। মেটিয়া বুরুজে সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন মনিরুল ইসলাম। ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই নিয়মমাফিক প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আইএএস এবং আইপিএস অফিসারদের অন্যত্র বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এগুলি প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশন। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল চালতাবেড়িয়ার বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পর্যন্ত 5 বছর নওশাদ সিদ্দিকী এমএলএ হচ্ছে, একটা দেখাতে পারবে না যে ওই জায়গায় নওশাদ সিদ্দিকীর বোমা বারুদ তো দূরে আমি ছেড়ে দিয়েছি, একটা সিঙ্গেল ওয়ার্ডও ভুল দেখাতে পারবে না নওশাদ সিদ্দিকী। আর বোমাগুলি বারুদের কথা বলছেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনের পর কলকাতা পুলিশ দায়িত্ব নেয়, তারপরে যদি এরকম বোমা বিস্ফোরণ হয় মানুষ ভোট দেবে কিভাবে? সেটা মানুষ জানবে, কলকাতা পুলিশ জানবে। আমরা তো আমাদের এমএলএ বারবার বলে এনআইএ তদন্ত চাই। এখনো যদি না এনআইএ তদন্ত হয় তা আর কখন আসবে এনআইএ? আমরা চাই যে ভাঙড়ে 9টা থানা করেছে, আমি বারবার বলি 9টায় হবে না, 90টা থানা করুক, আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। আমরা বোমা দিই, কারা বোমা দেয়? আমাদের কাছে বন্দুক থাকে, কাদের কাছে বন্দুক থাকে, দুধ কা দুধ পানি কা পানি হবে। আসো এনআইএ তদন্ত আনো, সাথে সাথে আমরা আমাদের বাড়ি নিয়ে যাবো, প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি নিয়ে যাবো, আমরা বাড়ি আমাদের সার্চ করাবো। কে বোম মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ দিক, আমরা অ্যাকসেপ্ট করে নেব। কারণ তারা জানে যে আমাদের ভাঙড়ের যে বর্তমানে প্রার্থী হয়েছে মাননীয় শওকত মোল্লা, তানার কাছে তারা কোনো রকমভাবে পেরে উঠছে না। সুতরাং তারা মিথ্যে ফেরাফিরি করে এই সব দুর্নাম করার চেষ্টা করছে। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার ঝুঝুরগাছা গ্রামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গতকাল সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত এলাকার রাস্তার পাশে 35 বছর বয়সী ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ ছিল। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মৃত ব্যক্তির নাম পরিচয় এবং তাকে কিভাবে খুন করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। আমি সঠিক বলছি না, এক জায়গায় থাকি, আমি এক জায়গায়। ঠিক আছে, আপনি খবর পেলেন সকালে? বডি দেখে চিনতে পারলেন আপনার ভাই? কি অবস্থায় ছিল? বডি কি অবস্থায়? বডি খুব খারাপ অবস্থা, মানে নৃশংস ভাবে শুকিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে? আপনাদের কোন পঞ্চায়েত?
গোসাইপুর চাপাতলা। সেই আনুমানিক করে এখানে এসে দেখলাম, অনেকক্ষণ দেখার পরেও পরিস্থিতি, তারপর লাস্টে চিনতে পারলাম। চিনতে পেরে দেখলাম যে আমার মানে গ্রামবাসী, ঠিক আছে। কি নাম ওনার? ওনার নাম মশিউর কাজী। কি করতেন? উনি অ্যাকচুয়ালি মেকানিক, মানে মেশিন ছাড়া কাজ করতো। সিটি মেশিন, ইঞ্জিন, শাল মেশিন, এবং মাঝে মধ্যে রাজনীতিও করতো টিএমসি পার্টি। হাড়োয়াতে তৃণমূল কর্মী খুনের ঘটনা তাদের দলের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নির্ঘাত তৃণমূলেরই কেউ যুক্ত। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলর থেকে খুন থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা যারা খুন হয়েছে তাদের পরিবার পর্যন্ত তৃণমূলের পুলিশের উপরে কোনো ভরসা দেখাতে পারেনি, তারা সিবিআই তদন্ত চেয়েছে। এক্ষেত্রে পরিবার কি চাইছে আমাদের জানা নেই বা আমার জানা নেই। নির্বাচন এলেই বাংলার মানুষ খুন খারাপের রাজনীতি দেখতেই অভ্যস্ত। সব রাজনৈতিক দলের কাছে এই সংস্কৃতি বন্ধ করার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এটা অপরাধ, অন্যায়, এটা অপরাধ ভুল যেন না হয়। সে তৃণমূল পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি, বাংলা যেন খুন খারাপই না হয়। সোজা কথা সোজাভাবে বলছি, বাংলা যেন খুন খারাপই না হয়। যে বাংলায় এই সংস্কৃতি বন্ধ হোক, বাংলায় খুন খারাপির সংস্কৃতি বন্ধ হোক, আমরা তোমরা রাজনীতির সংস্কৃতি বন্ধ হোক। হয় আমাদের হতে হবে, নাহলে কারো হতে পারবি না। এই সংস্কৃতি ধ্বংস হোক বাংলায়। প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিক্ষোভ অব্যাহত মুর্শিদাবাদে। ফারাক্কার পর জলঙ্গিতে পথে টায়ার জ্বালিয়ে পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল দলের একাংশের নেতাকর্মীদের। এবার মুর্শিদাবাদে জলঙ্গিতে বিধায়ক আব্দুর রাজ্জাককে টিকিট না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা প্রকাশ্যে পথে নামলেন। এই কেন্দ্রের পূর্বতন দুবারের বিধায়ক আব্দুর রাজ্জাককে দল এবছর টিকিট না দিয়ে বেলডাঙ্গার এক শিক্ষানুরাগী তরুণ বাবর আলীকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরই জলঙ্গি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, মুর্শিদাবাদে মোট 6 জন জয়ী বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। আসন বদল করা হয়েছে আরও 2 বিধায়কের। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। প্রচারে রাজনৈতিক দলগুলির অন্যতম উপকরণ হলো পতাকা এবং ব্যানার, তাই এর চাহিদা এখন আকাশ ছোঁয়া। দক্ষিণ 24 পরগনার মহেশতলা বজবজ এলাকার দর্জিদের কারখানায় এখন দিন রাত এক করে চলছে ব্যানার, পতাকা তৈরির কাজ। বাড়তি সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। তাদের মুখেও হাসি ফুটেছে, কারণ কাজ বাড়ায় বেড়েছে আয়। আমাদের এই কাজটাই সারা বছরই কাজ হয়। ভোট ঘোষণা হয়েছে, আরও আশা করছি প্রচুর কাজের চাপ হবে। আর সবই দলের কাজ এখানেই হয়। কাজের চাপ আছে, কাজ হচ্ছে আমাদের। হ্যাঁ, কাজের চাপ মোটামুটি। আবার ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এর পরে আরও চাপ বাড়বে। আপনি এই কাজের সাথে কত বছর যুক্ত? এই কাজের সাথে আমার দীর্ঘ 20 বছর। কাজের চাপ খুব। সামনে ইলেকশনের ঘোষণা হয়ে গেছে, আমাদের কাজে খুব প্রেশার পড়ে গেছে, ঠিক আছে। আমরা তার সত্ত্বেও মাল স্টক করে রেখেছি, তার সত্ত্বেও আমাদের এখনো খুব পেরেশানের মধ্যে আছি, চাপে, এত চাপ। কারখানার মালিকেরা জানিয়েছেন এবছর চাহিদা অনেক বেশি। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই এত চাপ এসে গেছে যে আর নিতে পারছি না। তো আর কম বেশি হয়তো 2-4 দিন নেব, তারপরে অফ করে দেবো। যেসব অর্ডারগুলো নেওয়া আছে সেইগুলোই আমাদের কভার করতে হবে। আর সমস্ত রাজনৈতিক দলেরই তো ঝান্ডা দিতে হবে, যেমন সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরএসপি সবই আছে। এগুলো আপনার সাধারণত কোথায় সাপ্লাই দেয়? এগুলো সাধারণত অ্যাকচুয়ালি বড় বাজারেই সব হোলসেল মার্কেটে আমরা দিয়ে দিই। এখানে আমার কারখানায় আছে 10 থেকে 12 জন। পাড়ায় সব বাড়ি বাড়ি নিয়ে চলে যায়, তারা করে এনে বাড়িতে আমাদের দিয়ে যায়। টোটাল হারাহারি 30-35 জন হবে। বিধানসভা নির্বাচন সংক্রান্ত খবর এ পর্যন্তই।
শিলিগুড়ির রানীডাঙ্গার ধনসরাজত এলাকায় 3 মহিলাকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে ওই 3 মহিলা পুজোর চাঁদা তুলতে এসেছিলেন। তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে এলাকাবাসী। জানা যায় ওই 3 মহিলার বাড়ি বিহারের পাটনা এবং কাটিহারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ওই এলাকা থেকে একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছিল। সকাল সকাল আমি দোকানে ছিলাম, আমার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে তো বউটা আসলো। বউটা এসে বলল যে শীতলা পূজা চাঁদা তুলতে আসি। ঠিক আছে, আমি বললাম যে আমার বাসি কাজ হয়নি, আমি স্নানও করিনি, পুজোর জন্য কি চাঁদা দিতে পারবো? বললো ঠিক আছে দিতে পারবেন। তো 5 টাকা দিলাম। তারপর বলতেছে তেল লাগবে, তেল কি দিতে পারবে? আমি বললাম ঘুরে আসেন তাহলে, কেন কি আমার এখনো কাজ শেষ হয়নি। আমি তখন জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? বলতেছে বাগডোগরা। আর আর আমার উল্টো পাশে আমার ভাসুর দাঁড়িয়ে আছে। তখন আমার ভাসুরের বাড়ি যখন যায়, ভাসুরও জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়ি কোথায়? তখন বললো যে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড়ে বাড়ি। তো ছেলেদের কয়েকটা ছেলে ছিল ওখানে আমার পাশাপাশি, যা ওদেরকে বললাম যে কেন জায়গার নামে অমিল হলো কেন, এত দূরে দূরে তো আর হতে পারে না। তো ওরা তার আগে যে ওদের বন্ধু আছে ওদেরকে ফোন করছে যে ওদেরকে ধরতে হবে, জায়গাগুলোর অমিল আছে। ওইখানে যখন ওরা আবার জিজ্ঞাসা করে তখন বলছে ওদের বাড়ি মেডিকেল মোড়, ওদের বাড়ি মেডিকেল মোড়। এখন কোন মেডিকেল মোড় জানি না, আমাদের তো এই মেডিকেল মোড়ই আছে, মেডিকেল মোড়। এবার ওদের 3 জনকে আমরা এখানে ধরলাম। ধরার পরে এখন যখন বলতেছি তখন বলতেছে আমাদের বাড়ি নকশাল বাড়ি, তাও আবার ভাড়া থাকি। তাহলে কোথা থেকে আসছেন, আইডি প্রুফ দেন। আইডি প্রুফে সব অমিল থাকায় ওরা বলছে এখন আমাদের বাড়ি বিহার, কেউ বলছে কি পাটনা, আরেকজন কি বললো জানি কাঠিয়ার। হ্যাঁ, সঠিকভাবে ওদের জায়গার মিল, ওদের অ্যাড্রেস কোনো কিছু না পাওয়াতে আমরা সব কিছুতে ভেজাল পাওয়াতে, আর আমাদের এখানে শিয়াভিটাতে একটা বাচ্চা হারিয়ে গেছে 13 বছর বয়স, যার জন্য আমরা সন্দেহজনকভাবে ওদেরকে ধরেছি। পুজোর চাঁদা তুলতে এসে যদি বাচ্চা ধরে নিয়ে যায়, একটা মায়ের কল খালি হয়ে যাবে, তার জন্য আমরা ধরে ওদেরকে পুলিশের হাতে দিই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরপ্রদেশ সফরের আজ 2য় দিন। এর আগে গতকাল যথোচিত ধর্মীয় মর্যাদায় অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে শ্রীরামলালার দর্শন এবং পূজার্চনা করেন তিনি। এছাড়াও আরতিতেও অংশ নেন রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি বৈদিক রীতি অনুযায়ী রাম মন্দিরের 2য় তলে শ্রীরাম যন্ত্রের স্থাপনা করেন। উল্লেখ্য, শ্রীরাম যন্ত্রটি জ্যামিতিক নকশা এবং বৈদিক গাণিতিক প্রক্রিয়ায় তৈরি। রাম মন্দিরে শ্রীরাম যন্ত্রের স্থাপনা অনুষ্ঠানে যোগদান করে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। घोट घोट व्यापी राम के पवित्र शक्ति भाव के साथ एकात्म होकर आगे बढ़े। जौन सामान्यों की भाषा में हम सब सुनते रहे हैं, मुझबे राम तुझबे राम सब में राम समाए। राम भक्त के पवित्र बंधन में जुड़कर सबके प्रति अपनेपन के भाव के साथ हम राष्ट्र निर्माण करें। इस दिव्य मंदिर के 2य तल गर्भगृह में श्री राम यंत्र की स्थापना और पूजन करने का अवसर मुझे मिला। मुझ पर प्रभु श्री राम की असीम कृपा का प्रमाण है। কর্তব্য ভবন 2-এ অবস্থিত নবনির্মিত সরকারি কার্যালয়ে গতকাল প্রবেশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কার্যালয়টি একটি অত্যাধুনিক প্রশাসনিক ভবন। রক্ষা ভারত সম্মেলনে যোগদান করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথমে সম্মেলন স্থলটি ঘুরে দেখেন। পরে তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধে ড্রোন এবং কাউন্টার ড্রোন বড় ভূমিকা নিতে চলেছে। किसी भी देश के डिफेंस इंडस्ट्रियल इकोसिस्टम को बनाने में यहां पर बड़ी इंडस्ट्री, एमएसएमई, स्टार्टअप और इनोवेटर्स का हाथ होता है। वहीं सरकार की तरफ से देश की रक्षा जरूरतों के अनुसार क्लियर पॉलिसी पुश का भी हाथ होता है। आज जब पूरी दुनिया रूस और यूक्रेन के साथ साथ ईरान, इजराइल के बीच जारी संघर्ष को देख रही है, तो हम साफ देख सकते हैं कि फ्यूचर वारफेयर में ड्रोन्स और काउंटर ड्रोन टेक्नोलॉजी की बहुत बड़ी भूमिका है।
आज भारत में एक ऐसे ड्रोन मैन्युफैक्चरिंग इकोसिस्टम के निर्माण की जरूरत है जिसमें हम पूरी तरह से आत्मनिर्भर हों। তিনি আরো বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভর এবং এই ক্ষেত্রে স্টার্টআপ এবং এমএসএমই গুলি বড় ভূমিকা নিতে চলেছে। अगर हम आईडेक्स की अब तक की प्रोग्रेस देखें तो यह पहल काफी प्रभावी सिद्ध हुई है और मुझे बताते हुए खुशी भी हो रही है और साथ ही साथ मेरे अंदर भी एक सेंस ऑफ प्राइड पैदा हो रही है, गौरव की अनुभूति हो रही है कि पिछले माह यानी फरवरी 2026 के अंत तक करीब 676 स्टार्टअप्स, एमएसएमईज और इंडिविजुअल इनोवेटर्स इससे जुड़ चुके। 548 कॉन्ट्रैक्ट साइन हुए हैं और 566 चैलेंजेस लॉन्च किए जा चुके हैं और इनमें से 58 प्रोटोटाइप्स को प्रोक्योरमेंट के लिए क्लियरेंस मिल चुका है। দেখতে দেখতে 21তম দিনে পড়ল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দিন দিন যুদ্ধ পরিস্থিতি আরো ঘোরালো রূপ নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ব্যালিস্টিক মিসাইল বানানোর ক্ষমতা হারিয়েছে ইরান। ইরানের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইতিমধ্যেই হামলা করেছে ইসরায়েল। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকাকে না জানিয়েই হামলা চালায় ইসরায়েল। যদিও ততক্ষণে কাতারের প্রাকৃতিক গ্যাসের এক অন্যতম বড় ঘাঁটিতে প্রত্যাঘাত করে দেয় ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স, কাতার, জর্ডান, ওমান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। উত্তেজনা প্রশমনে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আলাপ আলোচনা এবং কূটনৈতিক প্রয়াসের উপর আলোকপাত করা হয়। পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক। প্যানিক বুকিং এর সংখ্যা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দেশের কোনো প্রান্ত থেকেই ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে গ্যাসের অভাব সংক্রান্ত অভিযোগ নেই বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। एलपीजी के संबंध में वॉर के चलते एलपीजी की स्थिति अभी भी चिंताजनक बनी हुई है, परंतु किसी भी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग्स हैव फर्दर इंक्रीज टू 94%। इसके अलावा डिलीवरी ऑथेंटिकेशन कोड के द्वारा लगभग 83% रिफिल डिलीवरी की जा रही हैं। पैनिक बुकिंग में गिरावट है। कल लगभग 57 लाख रिफिल बुकिंग आई। इसके अलावा एलपीजी सिलेंडर की डिलीवरी नॉर्मल है। কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বর্তমানে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি সচল রাখতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। Going to announce a new scheme under the export promotion mission, especially focused upon exports to these 17-18 geographies which have been impacted by the conflict. To assuage some of the challenges that our exporters are faced over last 1 month, there is a dependence on our exports in these Middle East countries, and we are trying to see that even in these difficult circumstances, whatever exports we are able to do, we are trying to support that also, so that whatever logistics movement take place in this region, we are able to send exports as much as possible. পূর্ব রেলের পক্ষ থেকে বিশিষ্ট রেল সেবা পুরস্কারে ভূষিত করা হলো 100 জন রেল কর্মীকে। গতকাল শিয়ালদাতে বেসেরায় মেমোরিয়াল অডিটোরিয়ামে সকলকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে ছিলেন 80 জন নন গেজেটেড এবং 20 জন গেজেটেড অফিসার। এদের হাতে পুরস্কার তুলে দেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কর। এছাড়া জিএম এক্সেলেন্স পুরস্কারে ভূষিত করা হয় হাওড়া ডিভিশনকে। দ্বিতীয় স্থান অধিকার করে মালদা ডিভিশন। prestigious विशिष्ट रेल सेवा पुरस्कार 2000। Today is the day of celebration for Eastern Railway, as we felicitate teams and individuals who have performed exceptionally well during the year
2024-25. While some are being honored at today's function, I take this opportunity to convey my heartfelt gratitude to every employee of Eastern Railway. I warmly welcome you all on the Mrs. Khel Seva Puraskar Vitran Samaroh 2025. দেশ জুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রি। বিশেষ নিয়ম পালনের মধ্যে দিয়ে ব্রত উদযাপন করা হয়ে থাকে। এই সময় অনেকেই উপবাস করে ব্রত উদযাপন করেন। চৈত্র নবরাত্রি উপলক্ষে 9 দিন ব্যাপী দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণী রূপে পূজিতা হন দেবী দুর্গা। এই উপলক্ষে ভক্তরা পূজার্চনা করেন বিভিন্ন মন্দিরে। ভারতীয় ক্রীড়ার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার ভারতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ। 2028 সালে ওড়িশার ভুবনেশ্বরে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। এই বৈশ্বিক প্রতিযোগিতা কলিঙ্গ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একটা সময় ছিল যখন চড়ুই পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙত মানুষের, কিন্তু এখন শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যাচ্ছে চড়ুই পাখি। সময়ের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গিয়েছে চড়ুই। প্রতি বছর 20শে মার্চ দিনটি বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়। চড়ুই পাখি সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি বিশ্ব জুড়ে পালিত হয়। এককালে প্রচুর সংখ্যায় দেখা গেলেও চড়ুইয়ের অদৃশ্য হয়ে যাওয়া এখন বিস্ময়ের পাশাপাশি গবেষণারও বিষয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় চড়ুই পাখির অবদান রয়েছে যথেষ্ট। নগরায়ন এবং আধুনিক স্থাপত্যকেই চড়ুই পাখির হ্রাস হওয়ার মুখ্য কারণ হিসাবে দায়ী করেন পক্ষী বিশারদেরা। বিশেষজ্ঞরা বলেছেন, চড়ুই হারিয়ে যাওয়ার জন্য দায়ী বদলে যাওয়া জীবনযাত্রা। আসছে আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি, সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 30, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ 29, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। মালদায় যথাক্রমে 30 এবং 22 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের সর্বোচ্চ 33, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 32 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ 36, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 এবং 19 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 35, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় যথাক্রমে 34 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 33, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 31, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.6 ডিগ্রি এবং 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই 25 লক্ষাধিক বিবেচনাধীন নামের নিষ্পত্তি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির 111 জন প্রার্থীর নাম ঘোষণা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, বামেদের 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স, কাতার, জর্ডান, ওমান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ভারতীয় ক্রীড়ার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার ভারতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ। এখন এ পর্যন্তই।